খুব সুন্দর পরিষ্কার। আর একটু বেশি লাগবে না, কোনো কিছু সন্দেহজনক বেশ বড় মাপের একটা ধোসা। বিকেল 4টে ঘুম ভাঙল। বাইরে থেকে শঙ্খের শব্দ ভেসে আসছে। সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, আমরাও চললাম। এটাই মায়াপুর। এখানে সন্ধ্যের শুরু হয় ঈশ্বরকে ডেকে। সন্ধে হওয়ার আগে শত শত মানুষ মন্দিরে এসেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ভক্তরা সবাই একসুরে ডাকছেন ঈশ্বরকে। তো এখন বাজলো সন্ধ্যে 4:30। এই জাস্ট সন্ধ্যারতি দেখে আমরা বেরালাম এবং প্রচণ্ড মায়াবী একটা পরিবেশ। আপনারা আসুন, এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যেটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে এখানে ক্যামেরা বা ফোন অ্যালাউ করছে না, তো যে কারণে আপনাদেরকে অতটা ভালোভাবে দেখাতে পারলাম না। তবে যতটা বাইরে থেকে চেষ্টা করেছি দেখানো ততটা তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের। 1972 সালে শ্রী প্রভুপাদ এই মন্দিরের স্বপ্ন দেখেছিলেন। এক দশকে 108টি দেশে ছড়িয়ে দিয়েছিলেন হরে কৃষ্ণ মন্ত্র। এই মন্দিরের প্রত্যেকটা পাথরে এই মানুষটার অসম্ভব বিশ্বাসের গল্প লেখা আছে। তো আপনাদের একটা জিনিস বলি, মানে এই মন্দিরে এলাম, মন্দিরে সব কিছু ঝাঁ চকচকে একদম। মানে টাইলসে আপনি দাঁড়ালে, মানে টাইলসের উপর দাঁড়ালে টাইলসের উপর আপনার রিফ্লেকশন দেখতে পাবেন, এত পরিষ্কার, এত ঝাঁ চকচকে। কিন্তু যেটা খুবই একটা নেসেসারি জিনিস, টয়লেট। সেই মন্দির প্রিমিসে একটা টয়লেট আছে, তো আমার ওয়াইফ গেছিলো টয়লেটে। তাই প্লিজ জেন্টসরা তো যা হোক করে ইউজ করতেই পারে, বাট লেডিসের ক্ষেত্রে খুব সমস্যা হয় লেডিসদের। তো সেখানে দরজাটাও ঠিকমতোভাবে বন্ধ হচ্ছে না। তো এইগুলো অথরিটিকে দেখা উচিত ডেফিনেটলি, কারণ এটা খুবই একটা বেসিক জিনিস। এরপরে আমরা ঘুরে দেখলাম মন্দিরের চারপাশটা। সাথে গেলাম গোবিন্দাসে কিছু স্ন্যাক্স খাবো বলে, কিন্তু মিষ্টি ছাড়া বাকি সব শেষ। তারপর বেরিয়ে পড়লাম প্রভুপাদ ভিলেজের উদ্দেশ্যে। এই প্রভুপাদ ভিলেজ যাওয়ার পথে পড়ে গৌরাঙ্গ কুঠির। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন, নম্বর ডেসক্রিপশনে দেওয়া রইল। এখন বাজলো 8:25, দর্শন শেষ হলো। এবার যাচ্ছি আমরা হোটেলের পথে। রাস্তাটা খুব সুন্দর যাওয়ার পথে। এই দেখুন আমরা চলে এসেছি। এই রইল মন্দিরের পুজোর সময়গুলি। ভালো করে দেখে নিন যাতে পুজো দিতে কোনো রকম অসুবিধা না হয়। এই দরজাতে ঢুকেই একটা বেডরুম, খুব সুন্দর পরিষ্কার। একটা মন্দিরের ছবি, প্রভুপাদের ছবি, আর ওয়াশরুমে গিজার আছে, শাওয়ার, আর একটা ছোট্ট ওয়াশ বেসিন রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাতে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, কারণ পরের দিন সকালে আমরা যাব নবদ্বীপ। গুড মর্নিং ফ্রম মায়াপুর। এখন বাজে সকাল 7টা। আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম। বাট এই যে হোটেলটা আছে, এই হোটেলের সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে হোটেল থেকে বেরালাম, এই আমাদের রুম পিছনে, এই পিছনে রুম দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে বেরিয়ে এই যে সামনে ব্যালকানি, এবং এই ব্যালকানি থেকেই দেখা যাচ্ছে ভাগীরথী নদী। এবং এই দেখতে পাচ্ছেন এই যে, এবং একটু পরে আমরা এই নদীপথেই বেরাবো। এখানে ভাগীরথী এবং জলঙ্গি নদীর যে সংযোগস্থল আছে, সেই সংযোগস্থলে কৃষ্ণ
সকালে উঠে আগে চলে গিয়েছিলাম ফুড কুপন আনতে, কারণ এখানে এসে প্রসাদ খাওয়াটা মাস্ট। এখানে ফ্রি কুপন থেকে শুরু করে 200 টাকার পর্যন্ত কুপন পাওয়া যায়। আপনাদের যেমন ভালো লাগবে তেমন আপনারা কুপন কাটতে পারেন। এরপর চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। এখন বাজে 8:30। আমি বসে আছি প্রভুপাত ভিলেজের মধ্যে। সকালবেলা এখানে একটা মায়াবী পরিবেশ আছে, বেশ সুন্দর নিরিবিলি জায়গা, পাখি ডাকছে। একটু আগে আপনাদের দেখালাম এই আমি যেখানটা বসে আছি তার সেই বেদিকে ঘিরে চারপাশে একটা ছোট্ট জলাশয় আছে এবং সেখানে সুন্দর সুন্দর মাছেরা ঘুরে বেড়াচ্ছে। তো বেশ ভালো পরিষ্কার পরিবেশ, সুন্দর পরিবেশ। আর এখানে চারিদিকে গরু ঘুরে বেড়াচ্ছে। তো ইউজুয়ালি যেহেতু এটা একটু প্রাইভেট প্রপার্টি, তো অতটা ভিডিও করতে পারছি না, যতটা দেখাতে পেরেছি ততটাই দেখালাম আপনাদের। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এখন আছি প্রভুপাত ভিলেজের মধ্যে একটা ছোটো রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর পরিষ্কার ছিমছাম রেস্টুরেন্ট, এবং সেখান থেকে কিছু ব্রেকফাস্ট অর্ডার করি। চলুন খেয়ে বলছি কীরকম খেতে। এখানে মেনুতে প্রচুর রকম অপশানস রয়েছে, বাট আমার যেটা সবসময় ফেভারিট মশলা ধোসা, তো আমি মশলা ধোসা অর্ডার করে নিয়েছি এবং আপনাদের খেয়ে জানাচ্ছি কীরকম খেতে। সাইজটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড়, এই দেখুন বেশ বড় মাপের একটা ধোসা। একার পক্ষে খাওয়াটা বেশ চাপেরই। প্রচণ্ড ভালো। ঝটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মায়াপুর ঘাটের দিকে, কারণ এখন আমাদের যেতে হবে নবদ্বীপ। এই নবদ্বীপ থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরো গল্পটাই থাকবে পরের এপিসোডে। কমেন্টে জানান কেমন লাগছে আমাদের গল্পগুলো, এবং ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু।